জানোস রে বিজু, মাঝে মধ্যে ছোটবেলার কথা খুব মনে পড়ে। কত দৌড় ঝাঁপ করছি এই মাঠে, মনে আছে তোর? হ্যাঁ, মনে আবার নাই। একবার তুই ওই আইল থেকে দৌড় দিছিলি, আমি পেছন থেকে তোরে ঠেলা দিতে যাইয়া কাদার মধ্যে মুখ থুবড়ে পইরা গেছিলাম। আমার সারা মুখ কাদা হইয়া গেছিল। হেললাই গায়ের লোক এখনো তরে কাদা মুখ বিজু কয়। এখন সময় বদলাই গেছে। আচ্ছা, ওই জমিটা তো পইরা রইছে রে, চল একটা কাজ করি, ওই জমিতে লাল মরিচ চাষ করি, দেখি কেমন হয়। এমন মরিচ চাষ করমু যেইটা দেখা শহরের লোকগোর মাথা নষ্ট হইয়া যাইব রে। বাবা মরার পর তুই ছাড়া আর কেউ পাশে দাঁড়ায় নাই রে। আজ তুই কইলে একসাথে মরিচ চাষ করুম, মনটা ভইরা গেল রে ভাই, মনটা ভইরা গেল। এত চিন্তা কইরো না গিন্নি, বিজু নাকি লোনের কথা কইব, দুইজনে মিলাইয়া করমু, সব ভাগ কইরা লইমু আর কি, লিখিত নিয়ে নিমু। বিজয় পোলাটা ভালোই, তোর টাকা পয়সার ব্যাপারে কেমন হইব কেডা জানে। হিসাব ঠিক রাখো, নইলে কইলাম পরে ঝামেলা পাকাইব। ও বৌদি, এত ভাবেন কেন? আমি কি এমন মানুষ? তোমরা দুইজন আমার ভাই বোনের মতো, আমি তো নিজ হাতে সব হিসাব রাখমু। তাইলে কাগজে কলমে রাখবা, মুখের কথাই না। এখন সময় খারাপ। এই মাটির গন্ধ জানোস বিজু? আমার বাবার গায়ের গন্ধের মতো। শান্তি লাগে রে ভাই, শান্তি লাগে। হ্যাঁ, শান্তি তো আছেই, তবে আমার চোখে শুধু মরিচের বাজারের দাম ঘুরঘুরাইয়া বেড়াইতাছে রে। হইব হইব, সব হইব। আমরা একসাথে থাকলে সব কিছু হইব। এই মাটির মধ্যে কত স্বপ্ন লুকাই আছে জানো গায়ত্রী। ঠিক মতো মরিচ ধরলে এইবার বাজারে প্রতি কেজি 100 টাকা কইরা পামু। কথা কইতে তো অনেক সুন্দর, কিন্তু মাটির নিচে যদি ভালো বীজ না যায় তাইলে তো কিছুই হইব না। শোনো, তুমি কথা না কইয়া মাথা ঠান্ডা কইরা কাজে মনোযোগ দাও। তোমার মতো বউ পাইছি বইলাই আমার জীবনটা এত সুন্দর। এই যে দেখো, তোমারে কোদাল হাতে দেখা মনেই হইতাছে কৃষানি রাধারানী খেতে নামতেছে। হইছে, তোমার খালি মস্করা। শোনো, খাই খাই করতেই হইব না। সার, বীজ, পানি এইগুলা ঠিক মতো না হইলে মরিচ পাতায় পোকা ধরবো। তোর বন্ধু বিজয় কই? ওরে তো আজকাল কমই দেখা যায়। এই যে ভাই, এই ফর্মটা দেখ। কৃষি অফিস থেকে লোন পাইতে হইলে এই ফর্মটা পূরণ করতে হইব। আমি পূরণ করছি। তুই তো অনেক আগেই লোনের কথা কইছ, কিন্তু কাগজে 2 জনের বদলে তোর একার নাম কেন? দেখ ভাই, কাগজে ঝামেলা কম করবার লাইগাই এক নাম দিছি, বুঝলি? আমি তোরে ছাড়া কই যামু ক? তুই তো জানস আমি তো তোরে ভাইয়ের থেকেও বেশি মানি রে। তোর কথায় আমি কোনোদিন সন্দেহ করি নাই, কিন্তু আমার একটু কইয়া করলে ভালো হইতো ভাই। হ্যাঁ, তাও ঠিক কইছত। এখন যা হইছে হইছে, বাদ দে তো। কাল থেকে চারা লাগানো শুরু করুম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওগো শুনছো, আমি এই চারাগুলো আইনা রাখতাছি। যদি কারো মনে ফাঁকি থাকে গাছ গুনলেই বুঝা যাইব। আমি কিন্তু চোখ খোলা রাখমু। তুমি চিন্তা কইরো না,
আমার বন্ধু বিজু যেমন বলছে তেমনই করব। আমরা একসাথেই কাজ করুম, একসাথেই মরিচ তুলুম। বিজয় দা, তোমরা দুজন নাম দিবে বলেছিলে, কিন্তু ফর্মে এমন কেন? আমি তো এক নামের ফর্ম দেখছি, আরেকজনের নাম কোথায়? আরে দীনেশ দা, আপনি তো ভালোভাবেই জানেন হরিলাল কেমন সহজ সরল, কাগজে নাম দিলে হাজারটা প্রশ্ন করতে পারে। তাই আমি ভাবলাম সবকিছু গুছাইয়া ফালাই, পরে ভাগ কইরা দিমু। সত্যি ভাগ দেবে তো, নাকি সবটা গিলে ফেলবে? তোমার কি মনে হয় আমি হারামি মানুষ? আমি ওর ভাগ ওরে ঠিকঠাকই বুঝাইয়া দিমু। তাহলে ঠিক আছে, এই নাও 1,40,000 টাকার লোন ফাইনাল। ফর্মে তোমার নামই দিয়েছি, দস্তখত করো। বিজু, লোনের কাগজপত্রের কেমন অগ্রগতি হইল রে? তুই বললি তো জমা দিস। সব ঠিকঠাক ভাই, এখন চুপচাপ খা যা। দীনেশ দা কইছে 7 দিনের মধ্যে টাকা আইব। তাই নাকি? বাপ রে, ভাবতেই তো পারি নাই রে। আমরা এবার খেত ভর্তি লাল মরিচ লাগাইতে পারমু। হা হা, যা ভাবতাছ তার চাইতেও বেশি হইব। বিজু, তোরে কিছু কই নাই আগে, আইস কই। তুই পাশে থাকলে আমার কিচ্ছুর দরকার নাই রে। লোন না পাইলে আমি তোরে কইতাম নিজের টাকার থেকে আমারে ধার দে। ভাই, তুই আমার এইরকম বিশ্বাস করস? আমার মুখ তো গর্বে ফুইলা যায় রে, ফুইলা যায়। চিন্তা করিস না, তুই যেই স্বপ্ন দেখছ আমি তোর আগেই সেইটা দেখা রাখছি রে। গায়ত্রী, দেখো গাছের গায়ে লাল মরিচ ঝুইলাছে। দেখো দেখো, যেন মাটিতে আগুন লাগছে। বাপ রে, যেন মরিস না, রক্ত সবা ফুটেছে। এত মরিস তো গোটা গ্রামেও ফলে নাই। এই মাটি না খাইয়া মরতে দিব না মাগো। গায়ত্রী, আমার মনে হইতাছে এইবার সত্যি কিছু একটা হইব। হইবই তো, তুমি কত পরিশ্রম করছো, সারাটা দিন সারাটা বেলা কত কষ্ট কইরা ক্ষেত করছো। সৃষ্টিকর্তা তো সব দেখে। এইবার আমাকে পোলা মিন্টুর লাইগা নতুন একটা ব্যাগ কিনবো, আর তোমার লাইগা একটা লাল পাইরের শাড়ি কিনবো গো। এই যে ভাই, এত ঝাঁস, এত রং, আপনি কইথি গাললেন এই মাল? আমার খেতে আমি নিজ হাতে চাষ করছি, সার বীজ মজুরি সব আমারে খরচ দিতে হইছে। মরিচের এক গোছাও অন্য কারোর ঘামের না। একাই করছেন? শুনছিলাম আরেকজন নাকি আসিল, হরিলাল নাম। হ্যাঁ, সে খালি সাহায্য করছে একটু আধ। চাষ মানে বুদ্ধি, কাগজপত্র, বাজার হিসাব সেসব আমি করছি। ঠিক আছে, এই লটে আমি 30,000 দিচ্ছি। ঠিক আছে, মালটা ভালো, ডিল কিন্তু ফাইনাল। নগদ পয়সা হাতে দিলেই ডিল ফাইনাল দাদা। বিজু, শুনছত পাইকার নাকি আইছিল রে? কেউ বলল তুই নাকি হাড়ে গেছিলি। আমিও তোর লগে যামু ভাবছিলাম। আরে না না ভাই, তুই খেতেই থাক, আমি সব দেখাশোনা করে নিয়ে আইতাছি। এই সব পাইকারেরা তেমন ভালো দাম দিবার চাই না রে, তুই গেলে মাথা গরম করে ফেলতি। কিন্তু ভাই, সব তো আমরা এক লগেই করছি, আমারও তো জানার অধিকার আছে কত দামে মরিচ বেচলি, তাই না? শোন হরি, কাজের ভাগ এক কথা, দামের ভাগ আরেক কথা। তুই চাষ করছ, আমি বাজারের দিকটা দেখছি। যা তো, আয় খেতে নজর রাখ, যা 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 যা। এইটার মধ্যে কি লেখা আছে?
তোমার মুখ ওরকম হইয়া গেল কেন? তুমি নিজেই পড়ো, দেখো তো এই কাগজে কার নাম। বিজয় কুমার ঘোষ। আরে এইখানে তো তোমার নামই নাই। এই লোনের ফাইল, এইটা যেই জমির নাম কইরা তোলা, সেই জমিতেই তো আমরা মরিচ লাগাইছি, কিন্তু আমার নামই তো নাই। কি সর্বনাশ, কি সর্বনাশ! তুমি কাগজে সই দিছিলা? না, দেই নাই তো। কইছিল যে শুধু এক নাম দিলে কম ঝামেলা হয়। আমি ওরে আপন ভাইয়ের মতো বিশ্বাস করছি। তুমি তো মহা বোকা দেখতাছি। সরলতা দিয়া আজকাল দুনিয়া চলে? বিজু, তুই আমারে ঠকাইছত। এইটা কি কইরা পারলি? তুই কি কইরা পারলি? এই দুনিয়ায় কেরা কারে দেয় রে ভাই? তুই যদি এতই হিসাব রাখতে চাইতি, তাইলে কাগজে সই চাস নাই কেন? তরে ভাই মানছি বইলেই তো বিশ্বাস করছি। তুই আমার ভাই থেকে কম কইছত কখনো? ভাইটাই পেট ভরাই না রে হরি, ব্যবসা করতাছি। আবেগে পইরা থাকলে কি জীবন চলে রে? জীবন চলে? দাদা, এই পয়সাগুলো তোর ঘরে কেমনে আইলো? ভাবছস কখনো? পয়সা কোথা থেকে আসে তাতে কি কমলা? আসল কথা হইল পয়সা আসতাছে, নিজের বুদ্ধি দিয়া জিতছি আমি। হ্যাঁ, তুই কি সত্যি হরিলালদার নাম বাদ দিছস কাগজ থাইকা? আমি নিজ চোখে দেখাইছি রে ভাই, তার নাম নাই। হ্যাঁ দিতাছি। কি হইছে তাতে? কাগজে নাম না থাকলে কি কাজ কইরা কেডাই ওঠে? কাগজে নাম রাখলেই কেউ মালিক হয়ে যায় নাকি? তুই যে ওর লগে আপন ভাইয়ের মতো খাইছস, শুইছস, কাম করছস, তাইলে এখন লোভে পইরা তোর মন বদলাইয়া গেল দাদা? এই দুনিয়ায় আবেগ চলে না রে বই, আবেগ চলে না। ব্যবসা করতাছি, আমারে ব্যবসা করবার দে। আর তুই ছোট মানুষ, তোর এই সব ব্যাপার নিয়া না ভাবলেও চলবো। ক্যাডা? ও কমলা, এই সময় কেন বোন? সব ঠিক আছে তো? বৌদি, তোমাকেও কিছু বলবার আছে। আমি আর চুপ থাকতে পারলাম না। বল বোন বল, কি হইছে? মন খারাপ কইরা আসুস কেন? বৌদি, আমি সব দেখাইছি। আমার শয়তান দাদা হরিলালদার নামে কিছুই রাখে নাই। লোনের ফাইল আমি নিজ হাতে দেখাইছি। ও নিজেই সব টাকা তুলছে, হরিলালদার নাম কাগজে নাই। আমি বুঝছিলাম কিছু একটা গোলমাল হইছে, কিন্তু এইটা তোমার দাদাই কেমনে করবার পারলো? দাদা যা করতাছে আমি তাতে নাই। আমি তোমা করে অনেক আপন ভাবি, তাই আমি চুপ থাকলে নিজেরে ক্ষমা করতে পারবো না। তুই সাহস কইরা কইছস, এইটাই বড় জিনিস। তুই তো তোর দাদার পাপের অংশ হইলি না, আর আমি জানি আমারে কার বিরুদ্ধে দাঁড়াইতে হইব। হরিলালদা, হরিলালদা, দাঁড়ান একটু। কই যান মাথা নিচু কইরা? আরে শিবু, কই যামু আর? বাজবার লড়াই থেকে পালাইয়া আর কই যামু রে ভাই, কই যামু? সব শুনছি দাদা, বিজয়দা যা করছে সৃষ্টিকর্তা উনারে মাফ করবো না, কিন্তু আপনি যদি ভাইঙ্গা বইরা থাকেন তাইলে কিন্তু সত্যি হাইরে গেছেন। ভাইরে, মনের আগুন তো আছে, কিন্তু হাতে কিছুই নাই। জমির কাগজ বিজয় নিয়ে গেছে, লোনও।
কিন্তু মানুষ আছে, আমি আছি দাদা, আমি আপনার সঙ্গ দিমু। আমার একখান ছোট্ট খালি জমি আছে 3 কাঠা, আপনি চাইলে একসাথে কাজ শুরু করতে পারি। তুই আমার লাইগে জমি দিবি? তোর বয়স কত? এই অল্প বয়সে তুই কেন কষ্টে নামবি? কারণ আপনি সৎ মনের মানুষ, আমি কোনো সৎ মানুষরে এইভাবে হাইরা যাইতে দিবার পারি না। আমি এই সুযোগ ছাড়ুম না। ওগো, ওই পোলাডারে লইয়া আইতাছু কেন? শিবু এখন আমার লগে মরিচ লাগাইবো, আমরা নতুন ক্ষেত তুলুম। তোমরা দেখি আবারও মাটির লগে যুদ্ধ করার চিন্তা করতাছো। বৌদি, আপনি চিন্তা করেন না, এইবারের মরিচ হইব, হইবই হইব। বিজয়দার চোখে মরিচের ঝাল উঠামো এবার। এই মাটিও আগের মতন কথা কয় রে শিবু, শুধু মন চায় কেউ মন দিয়ে কাজ করুক। আমরা মন দিয়ে কাজ করুম দাদা, বিশ্বাস করেন, আমরা বদলা নিমু মরিচের ঝাঁজ দিয়া। দাদা, এই যে হাইব্রিড মরিচের বীজ আনছি, এইটা একটু বেশি যত্ন চায়, কিন্তু একবার ধরলে ফলন বাম্পার। আগে শুধু শরীর দিয়ে কাম করছি রে শিবু, এইবার মাথা দিয়ে কাম করুম। জমি ছোট হইলেও ফসল বড় হইব রে। এই কথাই তো চাই। আমরা কাজ কইরা দেখামু, যারা ফাঁকি দিয়ে ওঠে তারা বেশি দূর যাবার পারে না। আরে তুই আসত বইলেই তো সাহস পাই রে। প্রতিবার জমিতে পা দেই আর মনে হয় বিজয়ের মতো লোকের জবাব দিতে হইবই হইব, এই ফসল দিয়েই জবাব দিতে হইব। দীনেশ বাবু, আপনার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। আপনি বিজয় ঘোষকে লোন পাইয়ে দিতে হরিলালের নাম বাদ দিয়েছেন, এটা কাগজে প্রমাণ হয়ে গেছে। আরে না না না, আমি তো শুধু। চুপ, এখন তদন্ত হবে। আপাতত আপনার দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করা হলো, আপনি অফিসে ঢুকতে পারবেন না। এই যে ভাই, নতুন মরিচ, দাম একটু বেশি, কিন্তু ঝাঁজ এমন হইব নাকে পানি ছাইরা দিব। এই নতুন জমি, এই নতুন জীবন, সবকিছু শুরু হইছে ব্যথা দিয়া, কিন্তু শেষ হইব মরিচের মতো তেজে। এ কি হইল রে? গাছগুলান সব শুকাইয়া যাইতাছে, পাতা শুকনা হইয়া ঝইরা পড়তাছে। মরিচে দাগ কেন? এত পোকার কামড় কেন? এই খেতে তো আমি লাখ টাকা ঢালছি, কেডা আমার জমিতে চোখ দিল? কেডাই চোখ দিল? ও দাদা, কি হইল? গ্রামের সব মানুষজন কইতাছে মরিচ নাকি সব নষ্ট হইয়া গেছে। চুপ কর, তুই কিছু বুঝস না। সব শালা পোকা। পানি কম দিছি, আর সারও ঠিক মতো কাজ করে নাই। তুমি যখন দীনেশের লগে লুকাইয়া ফাইল করতাছিলা, তুমি তখনও কইছিলা সব বুঝো, কিন্তু আইস কি হইল দাদা? তুই যা তো হ্যান ঠিক, আমার একা থাকবার দে। ওই হুনছ, বিজয় ঘোষের ক্ষেতের সব মরিচ নাকি পোকায় ধরছে রে। বই ঝালা, অন্যায়ের ফল। হরিলাল দে ঠকাইয়া যা কামাইছিল, এইবার সেই টাকায় পোকা পড়ব। শোনা শোনা, দিনেশে ধরা খাইছে, দুইজনে মিলে যা করছিল সৃষ্টিকর্তা একদিনে তার হিসাব নিছে। এই যে বিজয়দা, লোনের টাকা তুমি গিললেও মাটি তো গিললা না।
এই মাটি আমারে শাস্তি দিল। জিতছি বইলা ভাবছিলাম আমি রাজা হইছি, এখন দেখ আমি একা, মরিসেও চেনে না মারে। আরে দেখো হরিলাল কাকার মরিচ ক্ষেতটা দেখো, একটা গাছেও পোকা নাই, সব ঝুইলা লাল হইয়া গেছে। এইটা তো ঠিক জানি রং তুলির কাজ, এমন ফসল গ্রামে তো আগে হয় নাই। জানো কেমনে পারছে? সে তো এক পোলা আর বউরে নিয়ে খেত করে, তাই এই ফলন পাইছে। আমার কিছুই বলার নাই, শুধু কইতে চাই আমি এই জমিরে বিশ্বাস করছি, আমি মাটিরে ভালোবাসছি, আর আমার পাশে দাঁড়াইছে আমার বউ আর আমার বন্ধু শিবু, আর কিছু নীরবে দাঁড়ানো মানুষ। আমি কাগজে আসিলাম না, তবুও মাটিতে আসিলাম। আমি খাতার হিসাব জানি না ঠিকই, কিন্তু কোদালের কাজ বুঝি আমি। মানুষের কাজে বিশ্বাস রাখলে জমিও ফসল দেয়, মানুষও দেয়। আজকার দিনটার জন্য কত অপেক্ষা করছি। এই ক্ষেতের প্রতিটা গাছে আমার স্বামীর ঘাম আছে, আর আমার ভাইয়ের লোভও আছে, কিন্তু আজ এ মাঠে মানুষ দাঁড়াইছে হরিলাল দাদার পাশে। সত্যি সত্যি রে, কেউ তোমায় রাখতে পারে না বৌদি। দাদা, এইটাই হইল আসল জয়। জমি না, এইটা ভালোবাসা, এইটাই হইল আসল ফসল। আর যদি এই জমি এমন ফসল ফলাইতে পারে, আমার মনে হয় কষ্ট করলে আঙ্গ ভাগ্য এমন ফসলের মতো ফুইটা ওঠে। রেনুমা, রেনুমা আমার কই রে? এদিকে আয়, দেখ তোর জন্য কি সুন্দর একটা জামা এনেছি রে। কই দেখি বাবা, কেমন জামা এনেছো? এই দেখ মা। আহ বাবা, খুব সুন্দর হয়েছে জামাটা। আচ্ছা, রেনুর তো জামা কাপড়ের কোনো অভাব নেই, তাহলে আবার জামা কাপড় আনতে গেলা কেন? কেন মানে, জামাটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, তাই এনেছি। শোনো, প্রয়োজনের তুলনায় বেশি কিছু করা ভালো না। মেয়েটাকে অভাব কি জিনিস কখনো বুঝতে দাও না। দুদিন পর যখন শ্বশুর বাড়ি যাবে, ওখানে গিয়েও তো এমন অভ্যাসই থেকে যাবে। আমার মেয়েকে যে বিলাসিতা দিতে পারবে না, তার কাছে আমি কখনোই আমার মেয়েকে বিয়ে দেব না। আমার রেনুকে আমি রাজকন্যার মতো বড় করেছি, ওর বিয়ে কোনো রাজকুমারের সাথেই আমি দেব। দিলেই তো ভালো, কিন্তু কার কপালে কি লেখা আছে সেটা তো কেউ বলতে পারে না। আহ, তুমি ওসব আজে বাজে চিন্তা বাদ দাও তো, খুব খিদে লেগেছে, খেতে দাও। আচ্ছা যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। এই রেনু, রেনু, রান্নাঘরে এসে আমার রান্নার কাজে সাহায্য কর তো মা। মা, তুমি তো জানোই রান্না বান্না করতে আমার মোটেও ভাল লাগে না, তাহলে আমাকে বারবার রান্নাঘরে ডাকো কেন বলো তো? ও মা, মেয়ে মানুষ হয়ে জন্মেছিস, একটু রান্না না শিখলে চলবে? পরের বাড়ি গিয়ে খাবি কি? খাবো কি মানে, অন্যরা যা রান্না করে দেবে তাই খাবো। এত না বকে রান্নাঘরে আয়, রান্না না করিস, আমায় দেখে দেখে তো রান্নাটা শিখে রাখ। উফ মা, আগুনের কাছে গেলে আমার চামড়াটাই নষ্ট হয়ে যাবে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, শহরের নামকরা ব্যবসায়ী যতীন সাহার একমাত্র মেয়ে রেনু ছোট থেকেই আদরে বড় হয়েছে। সে কখনো রান্নাঘরে ঢোকে না, কাঁচা জল খায় না, রোদে দাঁড়ালেই গায়ের চামড়া পুড়ে যাবে এমন ভয় পায়, তাই না? মা,
তুমি সবসময় আমার সাথে কেন এমন করো বলো তো? তুমি আসলেই আমার আপন মা নাকি সৎ মা? কি বললি? আমি তোর সৎ মা? মাঝে মাঝে তোমার কথা শুনে আমার এমনই মনে হয়। আমি গেলাম তোমার রান্নাঘর থেকে, তোমার রান্না শেষ হলে ডাক দিও। মারে, তোকে কি করে বোঝাবো? সবকিছু শিখে রাখা ভালো। কখন যে কোনটা কাজে লাগে সেটা তো কেউ জানে না। রেনুদের দিন খুব ভালোই কাটছিল। হঠাৎ একদিন রেনুর বাবার খুব বিপদ হলো। ব্যবসায় খুব বড় লস হলো তার। দেনার দায়ে ভিটে মাটিও বেচে দিতে হলো। শহরের বড় বাড়ি ছেড়ে ছোট্ট একটা ভাড়া বাসায় উঠতে হলো যতীন সাহার পরিবারকে। বাবা, আমাদের এমন ছোট বাড়িতে কেন এনেছো? আমাদের বাড়ি থাকতে আমরা এখানে কেন এসেছি? মারে, আমাদের সব শেষ রে মা, সব কিছু শেষ হয়ে গেছে আমাদের। এর জন্যই তো ওকে কিছু বলিনি। কি কি কি- কি করে হলো এইসব? এইসব কি করে হলো? গিন্নি, আরো বড় ব্যবসা করব বলে ব্যাংক থেকে লোন নিয়েছিলাম। ব্যবসাটা ঠিক মতো হয়নি, আর ব্যাংক তার টাকা নেওয়ার জন্য আমার সব কিছু নিয়ে নিয়েছে। এবার আমাদের কি হবে? বাবা, কিছু একটা করো না। এমন করে বসে থাকলে তো আমরা পথে বসে যাব। কিছুই করার নেই মা, সবকিছু আমার হাত থেকে বেরিয়ে গেছে। এখন একটা ভদ্র ছেলে খুঁজে তোকে বিয়ে দিতে পারলে নিশ্চিন্ত হব রে। কি বলছো কি বাবা? আমি তোমার ওপর বোঝা হয়ে গেলাম? না রে মা, তুই কেন বোঝা হবি? কিন্তু আমার যে পরিস্থিতি, তাতে তিনজনের সংসার চালাতে পারবো না আমি। আর তোরও তো বিয়ের বয়স হয়েছে নাকি? কিন্তু বাবা, আমি এখন বিয়ে করব না। শোন রেনু, তুই এখনো ছোট। তোর বাবা যেটা বলছে সেটা শোন। না রে, রাজু নামের একটা ছেলের কথা বলছে তোর মামা। ছেলে গরিব, স্কুলে পড়ায়, গ্রামের ছেলে, কিন্তু মানুষ ভালো রে, খুব মানুষ ভালো। গ্রামে গরিব ছেলে? কি বলছো কি বাবা? আমি কখনো গ্রামে থাকিনি। আমি গ্রামে কেমন করে থাকবো? তার উপর সে নাকি গরিব। আমার যে অবস্থা, বড়লোক কোনো ছেলে তোকে বিয়ে করতে রাজি হবে না রে মা। তাদের থাকবে অনেক চাহিদা, যা আমার পক্ষে অসম্ভব। কিন্তু তাই বলে আমায় গ্রামের গরিব ছেলের সাথে বিয়ে দেবে? তাছাড়া আর কোনো উপায় নেই রে মা। তুই না করিস না, রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। ঠিক আছে, আমি রাজি। আমি গেলেই তো তোমাদের শান্তি। এসো বাবা, এসো, এখানে বসো। হ্যাঁ, বসছি। যাও গিন্নি, রেনুকে নিয়ে এসো। রেনুর সামনেই সব কথা বলি। আয় মা, আয়, বস। এটা হলো রাজু। তা বাবা, তোমার বাড়িতে কে কে আছেন? আমার মা বাবা কেউ বেঁচে নেই। আমি একাই থাকি, একটা স্কুলে পড়াই। ওটা থেকে যা টাকা পাই তাতেই আমার কোনো মতে দিন পার হয়ে যায়। বাবা, আমরা রেনুকে বড্ড আদর যত্ন করে বড় করেছি। ওকে দেখে শুনে রেখো। আমার বাড়িতে একটু কষ্টে দিন পার হবে ঠিকই, কিন্তু ভালোবাসার অভাব হবে না। তোমার কথা শুনে নিশ্চিন্ত হলাম বাবা, নিশ্চিন্ত হলাম। এরপর রেনুকে সাজিয়ে দেয়া হয়েছে লাল শাড়িতে। গলায় হার নেই, মাথায় টিকলি নেই। সে কেমন এক ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে। রেনুকে পালকি করে নিয়ে যাওয়া হচ্ছে বরের গ্রামে। চারপাশে কাদা, রাস্তার পাশ দিয়ে গরু যাচ্ছে। হঠাৎ বৃষ্টি শুরু হলো, পায়ের নিচে পানি জমে গেল। এখানে নামলেই হবে, এটাই আমার বাড়ি।
এখানে বাড়ি কোথায়? এখানে নামালেন কেন আমাকে? এই তো আমার বাড়ি। এটা তো ছোট্ট কুড়ে ঘর, মেঝেতে পাট পাতা, ছাদে কচু পাতা ফাঁসিয়ে দেওয়া, বাতাস ঢুকছে, চালের কোনা দিয়ে জল গড়িয়ে পড়ছে। এইটা কি ঘর হতে পারে? রেনু, এটাই আমার ঘর। তার মানে আমাকে এখানেই থাকতে হবে? এটাই আমার ঘর? রেনু, এখন আমার এইটুকুই আছে। আমরা কষ্ট করব দুজনে, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই বিশ্রী ঘরে আমি কি করে থাকবো? হায় সৃষ্টিকর্তা, আমার সাথে এইটা কি হলো? আমি কি করে এমন করে ঘরে থাকবো? এমন করে ঘরের মধ্যে পানি পড়বে, কিভাবে থাকবো? ভয় পেও না রেনু, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে কবে তার কোনো ঠিক নেই, কিন্তু এইভাবে নিজে ভিজে ভিজে কতদিন থাকবো? প্রথমে একটু কষ্ট হবে, তারপর দেখবে ঠিক অভ্যাস হয়ে গেছে। কিন্তু এত কষ্ট করে বেঁচে থাকবো কি করে? এমন করে কি বেঁচে থাকা যায়? আমিও জানি না, তবে তুমি আমার পাশে থাকলে সব কিছু পারবো বলে মনে হয়। তুমি আমার পাশে থাকবে তো রেনু? রেনু, ওঠো, বেলা হয়ে গেছে, উঠে রান্নাটা করে নাও। ওসব রান্না টান্না আমি পারবো না। কি হলো? কি দেখছো? ঘরের চাল তো ফাঁকা, চালের ওপর কচু পাতা কোথায় গেল? উড়ে গেছে মনে হয়, ওটা পরে ঠিক করব। রান্না করব তো রান্নাঘরটা কোথায় শুনি? রান্নাঘর বলতে ওই বাড়ির এক কোণে 3টে ইট বসানো আছে, ওখানেই রান্না করি। ছি 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 ছি, অমন জায়গায় আমি রান্না করব? আর হাড়ি ময়লা, পিঁপড়ে হাঁটছে চালের হাড়িতে। মেঝে পরিষ্কার করে নাও। কি দিয়ে পরিষ্কার করব? পানি কোথায়? পানি সামনের পুকুর থেকে আনতে হবে। এসব কি বলছো? ওগুলো আমি কি করে করব? আমাদের বাড়িতে তো সবকিছু ঘরের ভেতরই থাকতো। এটা গ্রাম রেনু, গ্রামে কিছুই এক জায়গায় থাকে না, সব জোগাড় করে এনে এক জায়গায় করতে হয়। কিন্তু আমি একা এসব কি করে করব? তাছাড়া আমি তো বাড়িতে কিছুই করিনি। আমার স্কুল না থাকলে না হয় আমিই করে দিতাম, কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে, আমি স্কুলে যাচ্ছি। তোমার কিছু লাগলে পাশের বাড়ির লতা চাচিকে বলো, কেমন? তা না, খেয়েই স্কুলে যাবে। একবেলা না খেলেও আমার চলে যাবে, তুমি চিন্তা করো না, সাবধানে থেকো। কি করব কিছুই বুঝতে পারছি না। মা কত করে বলতো কাজগুলো শিখতে, আজ যদি শিখতাম তবে অন্তত রান্নাটা করতে পারতাম। কিন্তু এমন চুলায় কি করে রান্না করে? বাড়িতে কেউ আছেন? লতা চাচি আছেন? আরে রাজুর বউ না? এসো বসো। তা কি মনে করে এলে? না মানে, আমি চুলোটা জ্বালাতে পারছি না, আর বাড়িতে তো পানিও নেই। পানি কোথায় পাবো? ও, তুমি তো নতুন, তার উপরে শহরের মানুষ হইছো, এসব কিছুর অভ্যাস তো তোমার নেই। চলো, তোমায় আমি চুলায় আগুন ধরানো শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলুন। এই বালতির পানিটা নাও, এটা দিয়ে আপাতত বাড়ির কাজ চালাও, পরে তোমাকে পুকুরে নিয়ে যাবো। তুমি হাঁড়িটা মেজে চাল ধুয়ে আনো, আমি চুলোটা ধরাতে লাগি। চাচি, হাঁড়ি কেমন করে মাজবো? ও মা, এটাও জানো না? ওই যে ছাই আর মাজুনি, ওটা দিয়ে মেজে পানি দিয়ে ধুই আনো। চাচি,
হাঁড়ি পরিষ্কার করে এনেছি। এবার তোমাদের যা চাল লাগবে সেটুকু চাল এনে ধুয়ে চুলোয় দাও, আমি তোমাকে জাল ধরানো শিখিয়ে দিচ্ছি। শোনো বউ, কাঠখড়ি ভিজে গেলে রোদ হলে রোদে শুকাবে, না হলে জ্বলতে চাইবে না। এই নাও, জাল নিভে গেলে এটা দিয়ে ফু দিয়ে জাল ধরাবে। কিন্তু এমন করে কি করে রান্না করব আমি? আস্তে আস্তে সব হয়ে যাবে। পারলে চুলোটা একটু কাদা লাগাবে। এমন জায়গায় কি রান্না করা যায়? চুলোর চারপাশটা কাদা দিয়ে লেপে সুন্দর করে রাখতে হয়। আমি গেলাম। কিন্তু আপনি চলে গেলে আমি রান্না কেমন করে করব? কেমন করে মানে? এবার জাল দিয়ে ভাত হয়ে গেলে নামিয়ে রাখবে, রান্না হয়ে যাবে। আমার বাড়িতে অনেক কাজ আছে, না হলে থাকতাম, পরে আবার আসবো খন। হায় হায়, জাল তো নিভে গেছে, এখন কি করে ধরাবো? হাঁড়িটা কি নামিয়ে দেখবো? গরম হাঁড়িটা নামাতে গিয়ে রেনুর হাত পুড়ে গেল। অনেক কষ্ট করে ফু দিয়ে আধা ভালো আধা পোড়া ভাত নামিয়ে রাখলো। কেরোসিন নেই, কাঠ ভেজা। হাঁড়িতে চাল দিয়ে বসিয়েছে, কিন্তু ভাত কেমন হয়েছে সেটা বুঝতে পারছে না। রেনু, রান্না কি করতে পেরেছো? ভাত খাবো, খিদে লেগেছে। এই যে ভাত খেয়ে নাও, দেখো খেতে পারো কি না। আজকের ভাতটা একটু কাঁচা হয়েছে, কিন্তু আমি খেয়ে নেব, কোনো ব্যাপার না। আমি পারবো না, আমি কোনো কাজই করিনি কখনো, আমি কিছুই করতে পারছি না। আজ আমার হাতটা এমন ভাবে পুড়ে গেছে। ও মা, কি করে পোড়ালে? এত ভেঙে পড়ো না রেনু, সব কাজ শিখতে সময় লাগবে রেনু। একদিনে কেউ সব পারে না, তাই তুমিও পারছো না। নতুন জায়গা, সবকিছু শিখতে সময় লাগবে। নাও নাও, এই রসটা হাতে লাগাও, পোড়া ঠিক হয়ে যাবে। কিন্তু এত কাজ আমি কি করে করব? চুলার জালও তো ঠিক মতো জ্বালাতে পারি না, রান্না করব কি করে? লতা চাচি বলল চুলা লেপতে হবে, সেটা আবার কি করে? কাল একটু সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তোমাকে সব শিখিয়ে দেব। চলো চলো, এবার ঘুমিয়ে পড়ি, চলো। আরে রেনু, তুমি উঠে গেছো? হ্যাঁ, তুমি কোথায় গিয়েছিলে? কাদা আনতে। তুমি না বললে চুলা আর চুলার আশেপাশে লেপবে? আমাদের উঠোনেই তো কত কাদা আছে, আবার কোথায় গিয়েছিলে কাদা আনতে? এসব কাদায় চুলা লেপা হয় না, চুলা লেপতে বেলে মাটি লাগে, তাই আনতে গিয়েছিলাম। ও তাই নাকি? নাও, এবার মাটিতে পানি দিয়ে কাদা করে এই কাদা চুলার চারপাশে লাগিয়ে দাও। আমি একটা কিছু আনি লেপার জন্য। আরে বাহ, এই তো পেরেছো। নাও, এটা পানিতে ভিজিয়ে চুলা আর চারপাশে আস্তে আস্তে ঘষো। আচ্ছা ঠিক আছে। আরে বাহ, দেখো কি সুন্দর করে চুলা লেপা হয়ে গেছে। এবার চলো কাঠগুলো রোদে শুকাতে দেই। এবার পানি কোথায় পাবো বলো তো? কাল তো লতা চাচি এক বালতি পানি দিয়েছিল, সেটা দিয়ে রান্না বান্না করেছিলাম। চলো, আমি তোমাকে পুকুর দেখিয়ে দিয়ে যাব। তুমি পানি নিয়ে বাড়ি চলে এসো, আর আমি স্কুলে চলে যাব। কিন্তু আমি তো পুকুরে কখনো নামিনি। দেখো, পুকুরে কত মানুষ থাকবে,
তাদের বললে তারা তোমাকে শিখিয়ে দেবে। চলো চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। রেনু, ওই দেখো পুকুর, ওখান থেকে পানি নিয়ে আবার বাড়ি চলে যেও, কেমন? আচ্ছা ঠিক আছে। আরে, তুমি রাজুর নতুন বউ না? হ্যাঁ। পানি নিতে এসেছো? সকালে দেখলাম চুলো লেপছিলে। শহর থেকে এসে ভালোই মানিয়ে নেবার চেষ্টা করছো দেখছি। চেষ্টা না করে তো আর উপায় নেই। প্রথম প্রথম একটু কষ্ট হবে, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। এমনি দিয়ে নেমে এসো, গোসল সেরে একেবারে পানি নিয়ে যাও, তাহলে আর আসতে হবে না। হুম। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। রেনু সবার কাজ দেখে দেখে নিজে শেখার চেষ্টা করে। সবার মতো রেনু হাঁসের ছানা কিনে আনে, নিজের হাতে ঘর বানায়, লতার কাছ থেকে রান্না শিখে, পিঠে বানাতে শেখে, সেলাইও শেখে। প্রথমবার পুড়ে যায়, কিন্তু সে আবার করে। আরে বাহ, আজ চিতইটা দারুণ হয়েছে। ডালে নুন কম হয়ে গেছে, তবু তোমার হাতের প্রথম পিঠা বলে খেতে ভালো লাগছে। এই তো রেনু, তুমি তো সব শিখে যাচ্ছ। আমরা মেয়েরা যদি কিছু করি তাহলে ঘরে অভাব থাকবে না। ছেলেদের পাশাপাশি মেয়েরা হাত বাড়ালে সংসারে কষ্ট থাকে না। রেনুর কচু পাতার ঘরে এখন টিনের ছাউনি, সুন্দর রান্নাঘরে আলাদা চুলা, উঠোনে গাছ, ঘরে হাসি। সেদিন হঠাৎ শহর থেকে বাবা এসে দরজায় দাঁড়ালো। রেনুমা, রেনুমা আমার, কেমন আছিস রে মা? আরে বাবা, এতদিন পর মেয়ের কথা মনে পড়লো বুঝি? মা কোথায়? মাকে আনোনি? মারে, তোর সামনে কোন মুখ নিয়ে আসবো? তোকে গ্রামে বিয়ে দিয়ে তোর জীবনটাই নষ্ট করে ফেলেছি রে মা। না বাবা, অমন করে বলো না। দেখো, আমি ভালোই আছি, আর এখন কোনো কিছুর অভাব নেই আমার। এখন আমরা কচু পাতার ঘরেও থাকি না, বড় ঘর করেছি। রেনুমা রে, তুই তো একদমই পাল্টে গেছিস রে মা। হ্যাঁ বাবা, আমি মানুষ হয়েছি। আগে শুধু মেয়ে মানুষ ছিলাম, এখন ঘর বানানো এক জননী। এখন তোমার মেয়ে সব পারে বাবা। হ্যাঁ বাবা, আমরা কষ্ট করেছি, কিন্তু একসাথে করেছি। রেনু আমার সব কাজে সাহায্য করেছে, তার জন্যই তো আমাদের জীবনে এত পরিবর্তন এসেছে। আজ আমি বড্ড খুশি রে মা। তোরা এমনই সুখে থাক, তাহলেই আমার শান্তি রে। বাবা, এবার থেকে এসে কিন্তু মেয়ের বাড়িতে থাকতে হবে। আচ্ছা বাবা, থাকবো থাকবো বাবা। তুমি বসো, আমি খাবারের ব্যবস্থা করছি। এই কচু পাতার চাউনির নিচে থেকে আমি শিখেছি কষ্ট মানে কি, ঘর মানে কি, আর জীবন মানে কি। রেনু, এখনো কি তোমার কষ্ট হয় না? হয়, কিন্তু এখন আর ভয় পাই না। ভয়কে জয় করতে শিখে গেছি যারা বিলাসী জীবন হারিয়ে গ্রামের মাটিতে নতুন করে বাঁচতে শেখে। কচু পাতার ছাউনিও শক্ত হয় যদি তার নিচে থাকে ভালোবাসা আর লড়াইয়ের মন থাকে। ঠিক বলেছ গিন্নি। এভাবেই শহরের মেয়ে কচু পাতার ঘরে লড়াই করে বাঁচে। এইভাবেই তার জীবন কেটে যায়।